হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। অনেকের রোজগারই কিন্তু খুব একটা বেশি নয়, তারপরেও তার মনে কিন্তু একটা কোয়েশ্চেন আসে যে তার কি ইনকাম ট্যাক্স ফাইল করে নেওয়া উচিত, নাকি সে যদি ইনকাম ট্যাক্স ফাইল জমা করে তাহলে কিন্তু তার অনেক ধরনের অসুবিধা হতে পারে। তা আজকের ভিডিওতে আমরা টোটাল 15টি পয়েন্ট আলোচনা করব, যেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের একটা নীল ইনকাম ট্যাক্স ফাইল জমা করা উচিত নাকি জমা করা উচিত নয়। এছাড়াও এই ভিডিওতে বেশ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু আপনারা আগে কোনোদিন শোনেননি বলেই আমার মনে হয়। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর হলো লিগ্যাল অ্যাসপেক্ট। অনেক ব্যক্তিরই কিন্তু রোজগার 2.5 লাখ টাকার উপরে এবং 5 লাখ টাকার নিচে, এবং সেই ব্যক্তির রোজগার যেহেতু 5 লাখ টাকার নিচে, সেহেতু তাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। এই ক্ষেত্রে কিন্তু তার স্বাভাবিকভাবেই মনে হয় তার ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ইনকাম ট্যাক্সের ল বলছে কারো রোজগার যদি 2.5 লাখ টাকার উপরে হয় তাহলেই কিন্তু তাকে ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে হবে। এটা কিন্তু আমি বলছি 22-23 ফিনান্সিয়াল ইয়ারের জন্য। নেক্সট বছর অর্থাৎ 23-24 ফিনান্সিয়াল ইয়ারে নিউ ট্যাক্স রেজিমের জন্য এই 2.5 লাখ টাকাটাই কিন্তু 3 লাখ টাকা হয়ে যাচ্ছে। সুতরাং কারো রোজগার যদি 2.5 লাখ টাকার উপরে হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আইনত ইনকাম ট্যাক্স ফাইল জমা করতেই হচ্ছে। কিন্তু কারো রোজগার যদি 2.5 লাখ টাকার নিচে হয় তাহলে সে কি করবে? সেক্ষেত্রে কি তার ইনকাম ট্যাক্স ফাইল করলে কোনো ধরনের কোনো সুবিধা পাবে? 2 নম্বর হলো ইনকাম প্রুফ। আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের ইনকাম প্রুফ জমা করতে হয়। এক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল আমাদের একটা ইনকাম প্রুফ হিসাবে কাজ করে। 3 নম্বর হলো ব্যাংক লোন। আমরা যখন ব্যাংক থেকে কোনো ধরনের কোনো লোন নিতে যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ব্যাংক আমাদের কাছ থেকে ন্যাচারালি 3 বছরের ইনকাম ট্যাক্স ফাইল চায়। এক্ষেত্রে দেখা যায় আমাদের রোজগার আজকের দিনে যদি কমও থাকে, আমরা যদি ইনকাম ট্যাক্স ফাইল জমা করে রাখি তাহলে আগামী দিনে যখন আমার ইনকামটি বাড়বে তখন কিন্তু আগের 2 বছরের ইনকাম ট্যাক্স ফাইল আমার অলরেডি জমা হয়ে আছে। সুতরাং একটা লোন নেওয়ার জন্য আমাকে কিন্তু বেশি দিনের জন্য ওয়েট করতে হবে না। অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে তার কাছে 3 বছরের ইনকাম ট্যাক্স ফাইল নেই, যার জন্য কিন্তু সে ব্যাংক থেকে কোনো ধরনের কোনো লোন পায় না, এবং সেই লোন না পাওয়ার জন্য তাকে কিন্তু বিভিন্ন বেসরকারি জায়গা থেকে লোন নিতে হয়, যার ফলে কিন্তু তাকে হাই রেটে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। সুতরাং আমি বলবো, আপনি যদি আপনার ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হন তাহলে অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স ফাইল জমা করা শুরু করুন। এটা কিন্তু আপনার ভবিষ্যতের ক্ষেত্রে অনেক ধরনের লাভ দেবে। 4 নম্বর হলো ক্রেডিট কার্ড। কেউ যদি কোনো কারণে কোনো ক্রেডিট কার্ড নিতে চায় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় ব্যাংক আমাদের কাছ থেকে একটা ইনকাম প্রুফ চায়। এক্ষেত্রেও কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ফাইল আমাদের ইনকামের প্রুফ হিসেবে কাজ করে, যেটা কিন্তু আমাদের ক্রেডিট কার্ড পেতে অনেকটাই সহায়তা করে। 5 নম্বর হলো রিফান্ড। অনেক সময় দেখা যায় আমরা যদি কোথাও চাকরি করি তাহলে এমপ্লয়ার আমাদের কাছ থেকে টিডিএস কেটেছে, অথবা কারোর সাথে যদি আমরা বিজনেস করি তাহলে দেখা যায় সেখান থেকেও আমাদের টিডিএস কাটতে পারে, এবং আমাদের ট্যাক্সের পরিমাণের থেকে যদি আমাদের টিডিএসের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু যে এক্সেস অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি কিন্তু আমরা ইনকাম ট্যাক্সের কাছ থেকে ফেরত পাবো। এক্ষেত্রে আমার রোজগার যতই কম হোক না কেন, সেই টাকা যদি আমরা ফেরত পেতে চাই তাহলে আমাদের অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, না হলে কিন্তু সেই টাকা আমরা ফেরত পাবো না। 6 নম্বর হলো হাই ভ্যালু ট্রানজ্যাকশান। অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের হাই ভ্যালু ট্রানজ্যাকশান হয়ে থাকে। যেরকম আমরা যদি কোনো শেয়ার কেনাবেচা করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা হাই ভ্যালু ট্রানজ্যাকশান হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় আমরা যদি ইনকাম ট্যাক্স ফাইল জমা না করি তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স আমাদের একটা নোটিশ পাঠিয়ে দেয়, এবং সেই নোটিশ হাতে পাওয়ার পর কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি একটুখানি ভয় পেয়ে যায়, এবং সেই ভয় পাওয়ার জন্য কিন্তু অনেক অসাধু লোক আছে যারা এর সুবিধা নিয়ে থাকে। এক্ষেত্রে আমরা যদি আগে থেকে ইনকাম ট্যাক্স ফাইল জমা করে থাকি এবং আমাদের হাই ভ্যালু ট্রানজ্যাকশানের ডিটেল যদি আমরা ইনকাম ট্যাক্সকে দিয়ে রাখি তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স আমাদের কোনো ধরনের কোনো নোটিশ পাঠাবে না, এবং ভবিষ্যতে যে হ্যারাসমেন্ট আছে সেই হ্যারাসমেন্টের হাত থেকেও কিন্তু আমরা বেঁচে যাব। 7 নম্বর হলো ভিসা অ্যাপ্লিকেশান। কোনো ব্যক্তি যখন ফরেনে যেতে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে একটা ভিসা অ্যাপ্লিকেশান করতে হয়। সেই ভিসা অ্যাপ্লিকেশানের সময়ও কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ফাইল আমাদের কাছ থেকে ডিপার্টমেন্ট দেখতে চায়। এক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 3 বছরের ইনকাম ট্যাক্স ফাইল আমাদের কাছ থেকে চায়। সুতরাং ভবিষ্যতে যদি আমাদের কোনো পরিকল্পনা থাকে বাইরে যাওয়ার, সেক্ষেত্রে কিন্তু এখন থেকে যদি আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করে দিই সেটা কিন্তু ভবিষ্যতের জন্য অনেকটাই লাভদায়ক হবে। 8 নম্বর হলো লস ক্যারি ফরওয়ার্ড। আমরা যদি শেয়ার মার্কেটে কোনো ট্রানজ্যাকশান করি, অথবা মিউচুয়াল ফান্ড কেনাবেচা করি, অথবা কোনো বিজনেসও করে থাকতে পারি, সেক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো লস হয়ে থাকে সেই লসটা কিন্তু আমরা ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে পারি, এবং সেই লসটি কিন্তু আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি।
উদাহরণ হিসেবে বলি, এই বছর যদি কোনো কারণে আমার 50,000 টাকা লোকসান হয়ে থাকে এবং আগামী বছর আমার টোটাল 6 লাখ টাকা প্রফিট হয়ে থাকে, তাহলে কিন্তু পরের বছর আমার ওই 6 লাখ টাকা থেকে 50,000 টাকা বাদ গিয়ে বাকি 5,50,000 টাকার উপর আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। আর এই বছর যদি আমি ইনকাম ট্যাক্স ফাইল জমা না করি, সেক্ষেত্রে কিন্তু এই 50,000 টাকা ছাড় আমি কিন্তু নেক্সট বছরে নিতে পারবো না। 9 নম্বর হলো পেনাল্টি। অনেকেরই কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো ধরনের কোনো ইন্টেনশনই থাকে না, এবং সেই ইন্টেনশন না থাকার জন্য দেখা যায় অনেক সময় সে কিন্তু থ্রেশহোল্ড লিমিট পেরিয়ে যায়, যার ফলে কিন্তু সে নিজেও জানতে পারে না সে কখন ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে গেছে। এবং তার যদি কোনো ট্যাক্স পেয়েবেল থাকে এবং সেটা যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোনোভাবে জানতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে তার উপর অনেক ধরনের পেনাল্টি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চাপাতে পারে। সুতরাং আমাদের কিন্তু আগে থেকেই ওয়াকিবহাল থাকতে হবে ইনকাম ট্যাক্সের ল নিয়ে, যাতে আমরা এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হলে ভবিষ্যতে নিজেরা জানতে পারি এবং আমরা সেই অনুযায়ী ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে পারি। 10 নম্বর হলো টার্ম ইন্স্যুরেন্স। আমরা যখন কোনো ইন্স্যুরেন্স করতে যাই, বিশেষ করে টার্ম ইন্স্যুরেন্স, সেক্ষেত্রে যদি আমরা একটা বড় কভারেজ নিতে যাই, তখন কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের ইনকাম ট্যাক্স ফাইল দেখতে চায়, কেননা আমাদের রোজগার কত সেই অনুযায়ী কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের একটা টার্ম ইন্স্যুরেন্স দিয়ে থাকে। আমরা যদি আমাদের ইনকাম ট্যাক্স ফাইলই না করি, সেক্ষেত্রে কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা সই করতে পারবো না আমাদের অরিজিনাল রোজগার কত, এবং সেই ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আমাদের সেই বড় অ্যামাউন্টের টার্ম ইন্স্যুরেন্স আমাদেরকে দেবেও না। 11 নম্বর হলো B2B আর B2G ট্রানজ্যাকশান। B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস, আর B2G অর্থাৎ বিজনেস টু গভর্নমেন্ট। অর্থাৎ কোনো বিজনেসম্যান যদি তার ইনকাম ট্যাক্স ফাইল জমা না করে, তখন কিন্তু সে যদি কোনো বড় অর্ডার নিতে যায়, সেক্ষেত্রে উল্টো দিকে যে কোম্পানি বসে রয়েছে সেই কোম্পানি কিন্তু তার কাছ থেকে ইনকাম ট্যাক্স ফাইল চাইতে পারে, যাতে সেই কোম্পানি জানতে পারে আগে তার কোনো কাজ করার এক্সপিরিয়েন্স আছে কি না। এই ক্ষেত্রে যদি আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের অর্ডার পাবো না। এছাড়া গভর্নমেন্টের কোনো টেন্ডার যদি আমরা ভরতে যাই, সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স ফাইল চায়। সুতরাং আমরা যদি গভর্নমেন্টের সাথেও কোনো বিজনেস করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইনকাম ট্যাক্স ফাইল না করে করতে পারবো না। 12 নম্বর হলো লিগাল প্রসিডিং। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তির বিভিন্ন ধরনের কেস চলে। আমি অবশ্যই ব্যক্তিগতভাবে চাইবো না কারো এই ধরনের সিচুয়েশন তৈরি হোক, কিন্তু আমার না চাইলেও এই ধরনের ঘটনা অনেকের সাথেই ঘটে থাকতে পারে, যে তার উপর বিভিন্ন ধরনের কেস হয়ে গেছে। অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্ল্যাশ তৈরি হওয়ার পর তাদের মধ্যে খোরপোশ নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। এই ক্ষেত্রে দেখা যায় কোনো একটি পার্টি তার কাছ থেকে অনেক বেশি টাকা ডিমান্ড করে ফেলেছে, এবং তখন যদি সে কোর্টকে বলে যে তার অরিজিনাল রোজগার এত নয় যে সে এত টাকা খোরপোশ দিতে পারবে, তখন কিন্তু কোর্ট তার কাছ থেকে একটা ইনকাম প্রুফ চাইবে। এক্ষেত্রে ওই ব্যক্তি যদি আগে থেকে ইনকাম ট্যাক্স ফাইল জমা করে রাখে, তাহলে কিন্তু এই ধরনের সিচুয়েশনে তার ইনকাম ট্যাক্স ফাইলটি অনেক বেশি কাজে লাগবে। 13 নম্বর হলো ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি। অনেক সময় দেখা যায় অনেকজন ব্যক্তি মিলে একটা বিজনেস শুরু করে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা দেখা যায় পার্টনারশিপ বিজনেস। এছাড়া প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে অথবা LLP হতে পারে। যে ধরনেরই বিজনেস হোক না কেন, সে যদি সেই বিজনেসের একটা ইনকাম ট্যাক্স ফাইল জমা করে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি সেই বিজনেসের একটা অ্যাকাউন্টস তৈরি হবে, এবং সেই অ্যাকাউন্টস যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে, তাহলে কিন্তু পার্টনারদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকবে এবং তাদের মধ্যে কিন্তু একটা ট্রাস্ট বজায় থাকবে। 14 নম্বর হলো বেটার ফিনান্সিয়াল প্ল্যানিং। আমরা কিন্তু ম্যাক্সিমামই দেখি অনেক ব্যক্তি আছে যে তার সেভিংসের যে প্ল্যানিং শুরু করে, সেটা কিন্তু ট্যাক্স সেভিংসের জন্যই শুরু করে, এবং সে যদি ইনকাম ট্যাক্স ফাইল জমা না করে, সেক্ষেত্রে দেখা যায় তার মাথাতেই কোনো সময় আসে না যে তাকে সেভ করতে হবে। এক্ষেত্রে দেখা যায় ট্যাক্স সেভিংসটা একটা ফোর্স সেভিংস হিসেবে কাজ করে, এবং সময় যত এগোতে থাকে তার কিন্তু একটা সেভিংসের মানসিকতা তৈরি হয়। সে যদি ইনকাম ট্যাক্স ফাইলই না করে, সেক্ষেত্রে কিন্তু তার ট্যাক্স সেভিংসের প্রশ্নই আসে না। সুতরাং এক্ষেত্রেও কিন্তু দেখা যায় একটা ইনকাম ট্যাক্স ফাইল তাকে ইনডাইরেক্টলি সেভিংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর 15 নম্বর হলো রেকর্ড কিপিং। যে কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু রেকর্ড রেখে দেওয়া একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, এবং সেই বিজনেস যদি তার ইনকাম ট্যাক্স ফাইল জমা করে, তাকে সেই ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য তাকে একটা অ্যাকাউন্টস রেডি করতে হবে, এবং সেই অ্যাকাউন্টস মেনটেন করার জন্য তাকে কিন্তু বিভিন্ন ধরনের রেকর্ড রেডি রাখতে হবে। এক্ষেত্রে দেখা যায় সেই যে ট্যাক্স কনসালটেন্টের সাথে কাজ করছে, উনি সাজেস্ট করে দেন যে কী ধরনের ডকুমেন্টস তার রাখা প্রয়োজন আছে আর কী ধরনের ডকুমেন্টস তার রাখার কোনো প্রয়োজন নেই, এবং সেই জিনিস কিন্তু দিনের পর দিন করতে করতে তার একটা হ্যাবিট তৈরি হয়, যেটা তাকে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার হাত থেকে বাঁচায়। আশা করি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়, অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।